ওই হাবভাবটা এখনো যায়নি। দুদিন পর রিক্সাও জুড়বে না আপনার। ঠিক আছে? খুব অল্প সময়ের অপেক্ষা, দেখতে থাকুন কি হচ্ছে। সব এক একটা চোর না, এরা এরা হচ্ছে একদম মানে ডাকাত। ফুটো নৌকাতে কেউ থাকতে চাইছে না। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি কোনো দলই ছিল না। আমি তোমাদের চ্যানেল আগেও বলেছি, এটা ছিল একটা একটা মঞ্চ, যে মঞ্চে বিভিন্ন স্তরের যেটা ধান্দাবাজ, তারা এক জায়গায় জড়ো হয়েছিল। টপ টু বটম সব করাপ্টেড। এটা দলই না। এবার পাওয়ার নেই মানে ওদের সরকারি টাকা অপব্যয়ের সুযোগ নেই, তারাও নেই, দলটাও নেই। এই সমস্ত দল ক্ষমতায় না থাকলে এগুলো কোনো দল না, এরা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। মানে এই যে একের পর এক বিদ্রোহী বিধায়ক, সাংসদ প্রত্যেকেরই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে তার দলের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। তাহলে হঠাৎ করে এই হারের পর কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেস কোনোভাবে ক্ষমতায় থেকে যেত, তাহলে তাদের এই অভিযোগগুলো থাকতো না। এই যারা বিদ্রোহী বা বিক্ষুব্ধ বলছেন, আমার ব্যক্তিগত মতে এরা হচ্ছে আরো বড় ধান্দাবাজ। কারণ এরা জিতেছে এক দলের হয়ে, এবার বিক্ষুব্ধ বিক্ষুব্ধ ভাব দেখিয়ে এরা সরকারের গুডবুকে আসার চেষ্টা করছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা কোনোভাবেই সরকারের গুডবুকে আসবে না। এরা নিজেদের মধ্যেই উপদল, এই অ্যাকাউন্ট, এগুলো নিয়ে অনেক রকম বিভিন্ন দলে যাচ্ছে। কিন্তু এরা বেসিক্যালি আরো বড় বড় ধান্দাবাজ, এবং এরা হচ্ছে সমাজের নিকৃষ্টতম জীব, এই যারা এগুলো করছে। কিন্তু মানে আমরা স্কুলে যেমনটা দেখেছি যে এক বন্ধু না এলে আরেক বন্ধু প্রেজেন্ট দিয়ে দিত, বিধানসভায় একই ছবি ধরা পড়ছে যে সই জাল করা হচ্ছে বিরোধী দলনেতা মনোনয়ন করার ক্ষেত্রে তৃণমূলে। এরা বেসিক্যালি হয়ে গেছে এখন সেই মানে উত্তাল নদীতে মাঝিহীন নৌকোতে এরা দাঁড়িয়ে আছে। এরা নিজেরাই কনফিউজ যে এরা কি করবে। এরা শুধু, এদের আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের প্রত্যেকে মনের অভিসন্ধি হচ্ছে, এরা যদি কোনোভাবে শাসক দলের ছত্রছায়াতে ঢুকে যেতে পারে, তার জন্য এরা কেউ সই জাল করবে, কেউ দল তৈরি করে, কেউ উপদল তৈরি করবে, কেউ তার পুরনো দলের লিডারশিপের প্রতি কাদা ছুটবে। তো ওরা এতদিন ধরে জানতো না যে অভিষেক ব্যানার্জি কি করছে? গত ১৫ বছর ধরে জানে না? প্রত্যেকে সবকিছু জানে। কিন্তু টাকার জন্য এবং নিজের এলাকাতে ক্ষমতা ধরে রাখার জন্য প্রত্যেকে একেকটা বড়, বড় চোর। তারা ক্ষমতা ধরে রাখার জন্য তারা তো একটা টাকার অ্যামাউন্ট সাপ্লাই করতো ক্যামাক স্ট্রিটে। তারা এখন হঠাৎ করে সাধু সাজছে কেন? তাদের মানে এইভাবে জিতে এসে যে তাদের নিজেদেরকে এখন একটা আলাদা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা, এই চেষ্টা সমাজের মানুষ মেনে নেবে না। এবং এই ধরনের মানুষেরা অলরেডি দলটা প্রত্যাখ্যাত হয়েছে। এই যারা আছে কয়েকটা খুচরো মাল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এরাও দুদিন পর হারিয়ে যাবে। এই সইজাল কাণ্ডে কুণাল ঘোষ থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আজ শোভনদেব চট্টোপাধ্যায়কেও তলব করেছে সিআইডি। কারণ এই বিরোধী দলনেতা ওদের যখন নির্বাচিত হয়েছিল, যতদূর আমরা জানি, যে এই দলে শাসক যখন ওরা ছিলেন তখন হুইপ জারি করতো, ডেমোক্রেসি বলে কিছু ছিল না। বিরোধী হয়ে যাওয়ার পরেও ওরা একই রকমভাবে হুইপ জারি করেছে। সম্ভবত কেউ সাপোর্ট করেছে, কেউ করেনি। ওই জন্য জোর করে সই জাল করে দেখিয়েছে যে একটা ডেমোক্রেটিক ওয়েতে ওরা সিলেকশন হয়েছে। হয়নি। এবার এরকমও হতে পারে, যারা সই করেছে তারাও হয়তো এখন বলতে পারে যে আমার সই জাল করা হয়েছে। আসল ঘটনা কি কেউ জানে না। এতটুকু বলতে পারি, যারা আগের দলে আছে, যারা পরে বেরিয়ে এসেছে, কেউ ভালো নয়, কেউ ধোয়া তুলসী পাতা নয়। প্রত্যেকেই একেকজন অপদার্থ, আল্টিমেটলি করাপ্টেড একেকজন পলিটিশিয়ান। এই যে ববি হাকিম একদম মমতাপন্থী তৃণমূল হিসেবে পরিচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ার পরে বিধানসভায় নতুন পদ পাচ্ছে, পিএসসির চেয়ারম্যান হিসেবে হয়তো তাকে পদ দেওয়া হবে। না, ববি হাকিম কি বিক্ষুব্ধদের দলে নাম লিখিয়েছে নাকি? আমার তো মনে হয় না। ঠিক আছে? এবং পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বেসিক্যালি বিরোধী দল থেকেই কেউ একজন হয়। বিরোধী দল থেকে সিনিয়র কেউ হয়। তো তৃণমূল সেই ট্রেন্ডটা ভেঙেছিল। তারা আমাদের এমএলএদেরকেই কাগজে কলমে নিজের দিকে টেনে পিএসসিটাও নিজের হাতে রেখেছিল। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত ল অ্যাবাইড মানুষ। তিনি আইনের ছত্রছায়া থেকে সবকিছু করেন। তিনি বিরোধীদেরকে যথাযোগ্য সম্মান দেন।
তাই জন্য ওদের বিরোধী দলের সিনিয়র লিডার, অভিজ্ঞ মানুষ, তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এর সঙ্গে মমতার হাত ছেড়েছে, মমতার হাত ধরেছে, এর কোনো সম্পর্ক নেই। এবং ব্যক্তিগতভাবে যতদূর জানি ববি হাকিম সম্ভবত মমতা ব্যানার্জির সাথেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বালু খুব ভালো ছেলে, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে নাম রয়েছে, তাকে ঠিক এক সপ্তাহ আগেই এটি জাতীয় পদ দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, কিন্তু ঠিক এক সপ্তাহের মধ্যেই তিনি সেই সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং বললেন শারীরিক কারণে, শারীরিক অসুস্থতা, এত চাপ নিতে পারবো না, সেই জন্য ইস্তফা। ফুটো নৌকাতে কেউ থাকতে চাইছে না। আলু বালু ডালু সবাই জানে যে নৌকা ডুবছে, এখন ওই নৌকা থেকে ঝাঁপ দিচ্ছে এরা। আর মমতা ব্যানার্জি চাইছে জোর করে ওদেরকে ধরে রাখতে। তো ফুটন্ত এই ফুটো নৌকাতে কেউ ডুববে না, উঠবে না, ডুবন্ত নৌকাতে কেউ দাঁড়াবে না। এই জন্য এগুলো কথার কথা, যে শরীর খারাপ, কেউ বলবে যে দম বন্ধ এসেছিল। আবার এই দলটাই যদি কোনোভাবে টিকে যেত, তো বালু এত মমতা ব্যানার্জির পেছন থেকে সরতো না, ওনার শাড়ির আঁচল ধরেই দাঁড়িয়ে থাকতো, যেভাবে এরা করে এসেছে। কিন্তু এরা যতই বলুক যেমন শরীর খারাপ, অমুক দলে তৃণমূল আমার এ হচ্ছে না সে হচ্ছে না, আমাদের দলে এরা জীবনে ঢুকতে পারবে না। আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করি, এরা কেউ সোজা পথে হোক ঘুরপথে হোক বিজেপিতে ঢোকার অনেক রকম চেষ্টা করছে। কেউ আমাদের লেভেলকে মেসেজ করছে, কেউ আমাদের হায়ার লিডারশিপকে মেসেজ করছে, একজনও বিজেপিতে ঢুকতে পারবে না। হ্যাঁ, আপনি বিজেপিতে ঢুকতে পারবেন না। বিজেপির তরফ থেকে একটা মন্তব্য এসেছিল যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আজ থেকে আপনি বিশ্বাস করেন যে এই ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে কিছু এক্সিস্ট করে? দেখুন, আমাদের রাজ্য সভাপতি অত্যন্ত অভিজ্ঞ এবং প্রাজ্ঞ একটা মানুষ। আমি যতজন রাজনীতিবিদকে এই মুহূর্তে পশ্চিমবাংলায় দেখতে পাই, সব দল মিলিয়ে ওনার থেকে রাজনৈতিক অভিজ্ঞতা এবং পড়াশোনা সেকেন্ড কোনো লিডারের নেই। উনি এই কথাটা সেই অর্থে বলতে চাননি, কারণ তৃণমূল ও কংগ্রেসকে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে অনেক অংশের মানুষ আছেন যারা দলটাকে ভালোবেসে ভোট দিয়েছে। তারা কেউ অ্যাজ এ মানুষ হিসেবে খারাপ নয়, তারা এই লিডারশিপদের মতো চোর চিটার নয়। উনি বলেছিলেন যারা সমাজের ভালো মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করলেও আমরা তাদেরকে বিজেপি দলের সমর্থক হিসেবে ওয়েলকাম। কিন্তু যেহেতু পরে এটা নিয়ে বিতর্ক হয়েছিল বলে উনি নিজের মন্তব্যকে আরো ক্ল্যারিফাই করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের কোনো তথাকথিত লিডার, যাদের সমাজে যাদের গায়ে দাগ আছে, তাদের কাউকে আমরা এই দলে নেব না। কিছুদিন আগে অরূপ বিশ্বাস, তিনি তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন, তিনি চিঠি দিয়েছিলেন ব্যাংকে যে অনেক ব্ল্যাঙ্ক চেক পড়ে রয়েছে, টাকার দুর্নীতি হতে পারে। এই ইতিমধ্যে 440 কোটি টাকা থাকা এমন 3টি ব্যাংকে ফ্রিজ করে দিয়েছে পুলিশ। এমনকি বাকি যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে তৃণমূলের, সেগুলো ফ্রিজ করার যে প্রক্রিয়া তা চালু হয়ে গেছে। অরূপ স্বরূপ জুঁই সব হচ্ছে একই ফুলের পাপড়ি। সব এক একটা চোর নাই, এরা হচ্ছে একদম মানে ডাকাত। কয়েক হাজার কোটি টাকা রাজ্যের মেরেছে, টলিউডকে নষ্ট করে দিয়েছে। আমি অন ক্যামেরাতে বলতে চাই না যে স্বরূপ বিশ্বাস অভিনেত্রীদের সাথে কিরকম ভাবে তাদের কাজ দেওয়ার প্রসেসটা চালু করেছিল, কিন্তু তারই দাদা অরূপ বিশ্বাস, তার ছত্রছায়া থেকে এত দুর্নীতি হয়েছে। সে এখন এগুলো এটা নাটক, যে চারিদিকে যে হারে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা অ্যারেস্ট হচ্ছেন, তাতে সম্ভবত উনিও অ্যারেস্ট হবেন। ওনার বিরুদ্ধে এত দুর্নীতি আছে, এখন উনি সাধু সাজছেন এসব চিঠি চাপাটি করে, এসব নাটকবাজি করে বাঁচতে পারবেন না। এই যে অরূপ বিশ্বাসের যে পুজো, সুরুচি সংঘের পুজো, কিছুদিন আগে আমাকে আমরা দেখেছি যে ক্লাবের পিছনে বেডরুম, বিভিন্ন আপত্তিকর জিনিস। আজ এলআইসি নোটিশ পাঠিয়ে দিয়েছে যে সেটা এলআইসির জমি, বেআইনি ভাবে সেখানে ক্লাব তৈরি করা হয়েছিল। 18 দিনের মধ্যে সেই জমি খালি করে দিতে হবে সুরুচি সংঘকে। এটা এলআইসি পাঠিয়েছে, এটা অরূপ বিশ্বাসের বলে এখন মিডিয়াতে ভাইরাল হয়ে আছে বলে সবাই জানতে পারছি। এরকম গ্রামে গ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ অরূপ বিশ্বাস আছে, যারা মানুষের জমি, সরকারি জমি বেদখল করে রেখেছে। প্রত্যেকের কাছেই নোটিশ যাবে, প্রত্যেকেই জেলে ঢুকবে। উদয়ন গুহ শুয়ে আছে জেলে, অরূপ বিশ্বাসও শুয়ে থাকবে, এবং অরূপ স্বরূপ সব শুয়ে থাকবে। আপনি নিশ্চিত থাকুন, সরকারের কোনো সম্পত্তি এই চোর চিয়ারেরা যারা দখল করে রেখেছিল সরকারের কাছে ফিরে যাবে, সাধারণ মানুষের সম্পত্তি ফিরে যাবে, প্রত্যেকে জাস্টিস পাবেন। গতকাল দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিলেন, নিজস্ব যে প্রাইভেট প্লেন রয়েছে তাতে। কুণাল ঘোষ মন্তব্য করছে যদি সরকারের পার্টির টাকায় গিয়ে থাকে তাহলে এই ব্যাপারটাকে কোনোভাবে সমর্থন করি না। মানে কুণাল ঘোষ ঠিক কোন দিকে ব্যাপারটা বোঝাই যাচ্ছে না, বিদ্রোহী না মমতাপন্থী, অভিষেকপন্থী? আমি এটা ব্যক্তিগত কথা বলছি, এটা দলের মত নয়। কুণাল ঘোষকে আমি আপাতমস্তক রাজনৈতিকভাবে তীব্র অপছন্দ করি। ওনার কথাবার্তার ধরন, যেভাবে আমাদেরকে এতদিন অবধি রাজনৈতিক আক্রমণ উনি করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছি, তৃণমূল কংগ্রেসে যদি একজনও লোক ভালো থাকে সেটা কুণাল ঘোষ। কারণ ওনার মধ্যে আজকের দিনেও সামান্য হলেও এথিক্স বেঁচে আছে। উনি কিন্তু বিপদের সময় নিজের দলকে ছেড়ে যাননি, এবং উনি জ্ঞানত অবস্থায় হোক বা
অন্য কোনোভাবে হোক উনি সঠিক সঠিক কথাই বলেছেন। অভিষেক ব্যানার্জির কাছে এত মানে দুর্নীতির টাকা আছে যে উনি প্রতিদিন প্লেনে করে সব জায়গায় যেতে পারেন। উনি ভুলে যাচ্ছেন যে উনার দল ক্ষমতায় নেই। আর উনি তো রেডিমেড প্ল্যাটফর্ম পেয়েছিলেন। উনি তো কোনো স্ট্রাগল করে পলিটিশিয়ান হননি। ঠিক আছে? অপব্যবহার করেছেন ক্ষমতা, নিজের পিসির ক্ষমতার অপব্যবহার করেছেন। সরকারকে শেষ করে দিয়েছেন। ওই হাবভাবটা এখনো যায়নি। দুদিন পর রিক্সাও জুড়বে না ওনার। ঠিক আছে? খুব অল্প সময়ের অপেক্ষা। দেখতে থাকুন কি হচ্ছে। প্লেনের ছবি দূর থেকেই দেখতে পাবে ও। ভোটের পর একটা নতুন ট্রিটমেন্ট এসেছে, ডিম থেরাপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল, গতকাল একই ঘটনা দেখা গেল বিমানবন্দরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে কণ্ঠরোধ করা যাবে না। আমাদের স্টেট প্রেসিডেন্ট, মুখ্যমন্ত্রী, আমাদের যারা অন্যান্য লিডারশিপ আছেন তারা সবাই বলছেন যে আপনারা কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। কিন্তু যারা এতদিন ধরে অত্যাচার করেছেন তাদেরকে সরাসরি অ্যাটাক করার থেকে সাধারণ মানুষ ডিমটাকে বেশি প্রেফার করছেন। এটা ভার্চুয়াল অ্যাটাক। ঠিক আছে? এটা ট্রেন্ড চলছে এখন। ঠিক আছে? ব্যক্তিগতভাবে আমি এই ধরনের ঘটনাকে পছন্দ করি না, সমর্থনও করি না। কারণ আজকে যে ক্ষমতায়, কাল সে বিরোধী হবে। তৃণমূল কংগ্রেস এমনভাবে ক্ষমতার অপব্যবহার করেছে যে মানুষের ক্রোধ এমন লেভেলে আছে যে ডিম ছুঁড়াটা খুব সামান্য ব্যাপার। আপনি ভালো করে লক্ষ্য করুন, বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বামফ্রন্টের কোনো শীর্ষস্থানীয় নেতা বা তথাকথিত যারা মুখ তাদের উপরে কোনোদিন সমাজের মানুষ বিক্ষুব্ধ হয়নি। তৃণমূল কংগ্রেস করেছে, তার পাপের ফল ভোগ করছে। আমরাও একদিন ক্ষমতা থেকে যাব। আমার মনে হয় আমাদের দলে যে অনুশাসন বা শৃঙ্খলা আছে, আমরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সাধারণ মানুষের হৃদয়ে আমরা থাকবো। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরার পাশাপাশি মধ্যপ্রদেশেও দেখা যাচ্ছে যে তার নামে মানহানির মামলা করা হয়েছে। সেখানকার এক বিজেপির নেতা, তিনি মানহানির মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যপ্রদেশে, কিন্তু রক্ষা কবচ তাকে দেওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করাটা সময়ের অপব্যবহার করা, নষ্ট করা। কারণ ও কোনো পলিটিক্যাল এলিমেন্ট নয়, ওর কোনো রাজনৈতিক বেস নাই, কিচ্ছু নাই। ওরা চিটিংবাজ চোর একটা, যে রাজ্যটাকে লুটে পুটে খেয়েছে। সব ধরনের বাজে একটা সিস্টেম রাজ্যে চালু করেছে। ড্রাগস, প্রত্যেকটা কলেজে হচ্ছে মানে একটা দুষ্ট চক্র। ঠিক আছে? ইউথ সোসাইটি শেষ হয়ে গেছে। তারা বিভিন্ন খারাপ অপকর্মের সঙ্গে লুপ্ত হয়ে যাচ্ছে। সব কিছুর পিছনে অভিষেক ব্যানার্জি এবং তার মানি সাইফনিং টেকনিক। ঠিক আছে? তো ওনার সম্পর্কে আর কিছু বলা, আমার হাতে যদি মানে ক্ষমতা থাকতো তাহলে আমি ওকে এত মানহানি ফানহানি কিছু করতাম না, ওকে সোজা ট্রিটমেন্ট করতাম। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে কয়লা দুর্নীতি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি, প্রত্যেকটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, কিন্তু তিনি গ্রেফতার হচ্ছেন না কেন এখন? এবার হবেন। মানুষের ধারণা ছিল ইলেকশনের আগে ওনাকে গ্রেপ্তার না হলে উনি হয়তো সিস্টেমকে করাপ্ট করে আবার ক্ষমতায় চলে আসবেন। সেটা মানুষের বিশ্বাস তৈরি হয়েছে না। আমরা এখন অবধি সমস্ত কিছু নিউট্রাল প্রসেসে করছি। এতটুকু বলতে পারি, এই যে চুনোপুটিগুলো শুরু হয়েছে প্রত্যেকটা জেলাতে, মন্ত্রী-টন্ত্রীগণ, ঠিক আছে? উনিও খুব শীঘ্রই যাচ্ছেন জেলার ভিতরে। অন্যদিকে দেখা যাচ্ছে নতুন করে আরজি করের যে ঘটনা, সেই ঘটনা তদন্ত শুরু হয়েছে। একাধিক জায়গায় সিবিআই যাচ্ছে, নতুন করে তদন্ত করছে। এমনকি সেখানে নাম জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরেক ভাইপো আবেশ ব্যানার্জির, কার্তিক ব্যানার্জির ছেলে। সিবিআই যখন এনকোয়ারিটা করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, আমি ব্যক্তিগতভাবে সিবিআই এর অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে এত লেংদি হচ্ছে কেন প্রসেস। ওনাদের বক্তব্য ছিল যে সমস্ত কিছু ট্যাম্পার করে আমাদের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। আপনি দেখেছেন পরবর্তীকালে সেই থানার ওসি গ্রেপ্তার হয়েছেন, সাসপেন্ড হয়েছেন। তো ট্যাম্পার্ড ডকুমেন্ট নিয়ে একটা সেন্ট্রাল এজেন্সি কী কাজ করবে যদি স্টেট কোঅপারেট না করে? এই জন্য আমরা সরকার আসার আগে আমাদের কমিটমেন্ট ছিল এই আরজি করের ফাইলকে রিওপেন করে প্রপার ইনভেস্টিগেশন করা, এবং যেই জড়িত থাকুক না কেন সেই সর্বোচ্চ মাথা অবধি হলেও তার শাস্তি হবে। নতুনভাবে আবার সিবিআইকে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ, রাজ্য সরকার অভূতপূর্ব সাহায্য করছেন। সিবিআই খুশি, আশা করি খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি অপরাধী, আমরা জানি অপরাধী কে কে সম্ভাব্য, তারা প্রপার ট্রিটমেন্ট পাবে। বিনীত গোয়েল, ইন্দিরা সহ আরো দুজন সাসপেন্ডেড অফিসারকেও সিবিআই তলব করেছে এই কারণে। সব যুক্ত, সব মিনিত রাম শ্যাম সব যুক্ত। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যুক্ত রেখেছিল, সন্দীপ ঘোষের কাছ থেকে ওরা টাকা নিত। এই জন্য টোটাল সিস্টেমটাকে ওরা অ্যারেস্ট হতে দেয়নি। এবার এই বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি হচ্ছে সরকারের পুতুল হয়ে কাজ করেছে। তারা, আমার মনে হয় না তারা ব্যক্তিগতভাবে জীবনে নিজের বিবেককে বন্ধক রেখেই কাজ করতে রাজি ছিল, কিন্তু করেছে, সিস্টেমের পার্ট।
তারা পাপ করেছেন, তার শাস্তি পাবেন। আমরা কোনো বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি কাউকে চিনি না। আমরা জানি যারা যা যা করেছে তার সুদে আসলে তা ফেরত পাবে। কিন্তু এই যে ঘটনার এতদিন পর এসে আবার নতুন করে তদন্ত শুরু করছে, মানে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না? তদন্তে কি সত্যি একটু ঘটনা উঠে তো আসবে? একটু তো তথ্য প্রমাণ বিকৃত হওয়ার সুযোগ ওরা পেয়েছে। কিন্তু আমি মনে করি এখনো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেহেতু দুপক্ষই চাইছে এটার প্রপার ইনভেস্টিগেশন, আমার মনে হয় এখনো অনেক কিছু আছে যেটা সিবিআই পেয়ে গেছে হাতে। এবং আপনারা দেখতে পাবেন যে সম্ভবত ১-১.৫ মাসের মধ্যেই একটা জায়গা তৈরি হয়ে যাবে। কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম যে ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরকে নেপাল বর্ডার থেকে এসটিএফ গ্রেফতার করেছিল, কিন্তু তারপর তার যে স্ত্রী সে আধা সামরিক বাহিনী পুলিশের ওপর হামলা চালায় যে তাকে বের করে আনার জন্য, আর আজকে তাকেও গ্রেফতার করা হয়েছে। ওরা ভেবেছিল ওরা তৃণমূলের শাসন, ঠিক আছে? সবাই মিলে নেমে যাবে মাঠে, হুম? তারপরে ছাড়িয়ে নিবে, অ্যারেস্ট হবে না। অ্যারেস্ট হবে এটা তো ওদের ধারণাতেই ছিল না যে কোনোদিন জাহাঙ্গীরের মতো এই ব্যাড এলিমেন্টসগুলো যে অ্যারেস্ট হতে পারে এটা তো ধারণা ছিল না। সোসাইটিটাকে এমনভাবে এরা তৈরি করে দিয়েছিল যে মানুষের মধ্যে যে একটা মানে প্রপার জাস্টিস পাবে এই ধারণাটা কেটে গেছে। এবার অ্যারেস্ট হয়েছে, এটা মেনে নিতে পারেনি। ভেবেছিল যে হুড় হাঙ্গামা করলে হয়তো ছেড়ে দিবে। ঠিক আছে? এখন তো ওনার স্ত্রী না আরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে। সম্ভবত ২৫-২৬ জন অ্যারেস্ট হয়েছে। এবং কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশকে এমন পাওয়ার দেওয়া হচ্ছে যে এরকম ঘটনা করার দ্বিতীয় কেউ কোনোদিন সাহস পাবে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে সরবেরিয়ার কুমড়োখালী সেখান থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ রমজান শেখ তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৬২ রাউন্ড কার্তুজ এবং ছোট বড় মিলিয়ে প্রায় ৯টি আগ্নেয়াস্ত্র। এরকম প্রচুর আছে, প্রচুর। মানে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেআইনি অস্ত্র, তো এটা ট্রানজিট রুট ছিল। প্রোডাকশনও হতো, ট্রানজিট রুটও ছিল। এই ভরসাতেই মমতা ব্যানার্জি হয়েছিল আবার ইলেকশন জিতবে। এরকম অনেক আছে, ঠিক আছে? আমরাও নিজের সোর্সেই খবরগুলো দিচ্ছি যেখানে যেখানে পারছি। প্রশাসন হাইলি অ্যাক্টিভ। মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে আগামী ৬ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে কোনো বেআইনি অস্ত্র এবং অ্যান্টি সোশ্যাল এই দুটো যাতে না থাকে সেইভাবে পুলিশ কাজ করছে। না, এটা প্রশ্ন করবো, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাউন্টিং এজেন্ট ছিলেন আপনি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই হাইকোর্টে গেছে ভবানীপুরের রেজাল্টকেই চ্যালেঞ্জ করে। নন্দীগ্রাম রেজাল্টকে কাউন্টার করে হাইকোর্টে গেছিল। তারপরে হাইকোর্টের হিয়ারিংয়ে আর কোনোদিন যায়নি হেরে যাওয়ার পর। এটা হচ্ছে মুখ রক্ষা করার চেষ্টা। উনি তো নিজে ছিলেন। আমি তো ওনাকে কাউন্টিং চলাকালীন রাউন্ড ওয়াইজ রেজাল্টগুলো ডিক্লেয়ার করে বলেছিলাম। উনি জানেন আপনি একদম ভালো করে হেরেছেন। ধুয়ে মুছে হেরেছেন। এটা করে মানুষকে একটা দেখাতে চাইছে যে এখানেও কিছু হয়েছে। মানুষ ওগুলো বিশ্বাস করে না। মানুষ এতটুকু বিশ্বাস করে যে ভবানীপুরের মানুষ এমনভাবে শুভেন্দুবাবুকে সাপোর্ট করেছিলেন যে আমরা ভেবেছিলাম যে হয়তো ১৫,০০০ মার্জিনটা আরো ২০-২৫,০০০ হবে। ঠিক আছে? মমতা ব্যানার্জি হাইকোর্ট কেন? পৃথিবীর সর্বোচ্চতম কোর্টে গেলেও এটা নাটকবাজি ছাড়া কিছু নয়। হ্যাঁ, কিন্তু আপনারা ভেতরে ছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অভিযোগ করেছে যে ভিতরে একতরফা কাজকর্ম চলছে, তাকে মারা হয়েছে, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আপনার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির কেউ একজন ৭২ বছর বয়সের মহিলার গায়ে হাত দিতে পারে? বিজেপির কোনো কর্মীর মধ্যে এই ধরনের শিক্ষা আজ অব্দি আমি দেখতে পাইনি। মমতা ব্যানার্জি এই ধরনের কথাগুলো বলে থাকেন, এই ধরনের কথাগুলো বলছেন, এই ধরনের কথাগুলোই উনি বলবেন। এটা ছাড়া ওনার কাছে আর দ্বিতীয় কোনো অপশন এখন আর নেই। কিছুদিন আগে যেটা মানে আমরা দেখতাম যে ঈদের নামাজ সেটা রেড রোডে পড়া হতো, বন্ধ করে দিয়েছে নতুন সরকার, সেটা ব্রিগেডের মাঠে পড়া হয়েছে। কিন্তু যোগার প্রোগ্রাম গোটা রেড রোড জুড়ে রাস্তা বন্ধ করে সেখানে যোগার প্রোগ্রাম চলছে, এই নিয়েও বিরোধীরা কথা বলছে। ঈদের নামাজে প্রধানমন্ত্রী আসেননি। ঈদের নামাজটা রেড রোডকে ব্লক করেই করা হতো। সরকার ওই ইমাম অ্যাসোসিয়েশনের কথা বলে ব্রিগেডেই করেছিলেন যাতে ওরা সুশৃঙ্খলভাবে শান্তভাবে করতে পারে। যোগার প্রোগ্রামটাও কয়েক ঘন্টার, ১-১.৫ ঘন্টার। ওই রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়নি। কারণ আমি পরশুদিন রাস্তাটা নিজে গিয়ে দেখে এসেছি। যেভাবে মিডিয়াতে বলা হচ্ছে, রেড রোডের একটা পোর্শন তার পাশ দিয়ে কিন্তু অন্য রাস্তাগুলো চালু রাখা আছে। ওটাকে মঞ্চ করার জন্য এবং পিএম সিকিউরিটির জন্য ওটা এসপিজি গ্রুপ নিজের দায়িত্বে নিয়েছে। আমরা জানি প্রধানমন্ত্রীর সুরক্ষা আমাদের দেশের সর্বোচ্চ সুরক্ষার মধ্যে পড়ে। এসপিজি গ্রুপ এবং পিএমও মনে করেছে যে ওই রাস্তাতে টেম্পোরারি
ট্রান্সপোর্ট গাড়ি ঘোড়া কন্ট্রোল করা উচিত ওনার সিকিউরিটির স্বার্থে। তো ওনার সিকিউরিটি আমাদের মানে সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। আমরা পুরো রাস্তা বন্ধ করিনি, প্যারালাল রোড ওখানে খোলা আছে। কিন্তু আগে 21শে জুলাইয়ের প্রোগ্রামও হতো এই রেড রোডের পুরো রাস্তা বন্ধ করে। বর্তমানে কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার কেস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। 21শে জুলাইটা ছিল একটা বিধিকিচ্ছির অবস্থা, মানে ওনারা ব্রিগেডেও করতে পারতেন, কিন্তু ওনাদের টার্গেট ছিল যেহেতু ওনারা বাস ভর্তি করে ডিম ভাত খাওয়ানোর জন্য পুলিশকে ইউজ করে লোক আনতেন, সেই লোকটাতে ব্রিগেড মাঠ ভরবে না, ওই 3 মাসের মোড়টা ভরে যাবে, এই জন্য রাস্তা বন্ধ করে করতেন। কিন্তু ওই 21শে জুলাইয়ের সাথে এই জোগাড় প্রোগ্রামের তুলনা করে করাটা ঠিক হবে না। ঠিক আছে, 21শে জুলাই হচ্ছে একটা মানে যারা 21শে জুলাইয়ের স্রষ্টা তারা মার্কেট থেকে আউট, পরে হাইজ্যাক করে নিয়েছিল তৃণমূল, এইভাবে তৃণমূল দলটাও হাইজ্যাক হয়ে গেল। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে, সরকার ঠিক আছে, মানুষ প্রপারলি সুস্থভাবে পশ্চিমবঙ্গে বাঁচবে।